নমস্কার বন্ধুরা, আমি সহেলি অলৌকিক জোনের আসরে তোমাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। ঘটনা পাঠিয়েছেন শ্রাবণী বারিক। বলছেন, দিদি, এই ঘটনাটা শুধুমাত্র একটা ঘটনা না, আমরা বাড়িতে অদ্ভুতভাবে মোটামুটি সবাই নাস্তিক। খুব অদ্ভুত লাগলো হয়তো শুনতে। আমার বাড়ি জনাই, এটা একটু গ্রাম অঞ্চল, আবার পুরোপুরি গ্রামও বলা যায় না, তবে মানুষের জীবনযাত্রা এখানে অনেক আধুনিক। কিন্তু আমাদের বাড়িতে একটু নাস্তিকতার প্রভাব আছে বরাবর। আমার দাদু থেকে আরম্ভ করে একটা খুব বেশি ঠাকুর দেবতা ভক্তি শ্রদ্ধা এগুলো কারোরই নেই, এবং কি আমার মা জেঠিমাদেরও যেটুকু দরকার তার বাইরে আমি কখনো আলাদা করে কিছু করতে দেখিনি। বক্তব্য সেটা না, তো সেই রকম একটা পরিবেশে যেখানে ঈশ্বরের প্রতিও আছে কি নেই এরকম একটা প্রশ্ন তৈরি হয়, সেখানে ভৌতিক ব্যাপার তো বিশ্বাসের অযোগ্য, মানে আমরা মানতেই চাই না, আর কেউ জোর করে মানালেও মানব না। আজ আমি যে ঘটনাটা বলছি, আমার কাকার ছেলের খুড়তুতো ভাইয়ের জীবনে ঘটে যাওয়া ঘটনা। ঘটনাটা ঘটার পরও শুধু বলল, ভগবান এমন করেও শিক্ষা দেয়। গোটা জীবন বংশ পরাক্রমায় যারা কিছু মানি না, কিছু বিশ্বাস করি না করে এসছে, তাদের জন্য একটা ঘটনাই যথেষ্ট। বলছেন, এই মার্চ মাসের ঘটনা। প্রথমত বলি, আমার ভাই সেই সব ছেলেদের মধ্যে পড়ে যারা প্রচুর জায়গায় কোথায় কোনো ভৌতিক ঘটনা হলে যাওয়া, সেখানে ইনভেস্টিগেট করা, তারপরে জানানো যেগুলো কুসংস্কার। ও অনেক বিজ্ঞান মঞ্চের সঙ্গে কাজ করেছে, আমাদের এখানে লোকালে প্রচুর কাজ করেছে। তো সবাই ওকে খুব, মানে ওর সামনে কেউ কোনো কথা বললেও এমন যুক্তি দেবে সবাই চুপ করে যাবে। তো সেই ছেলেটা, ও এখন একটা কোম্পানির আন্ডারে কাজ করে। এসি ফ্রিজ যাদের আপনারা দেখেন এসি ইনস্টল করতে আসেন, তো সেরকমই একটি কাজ করে, তবে ওদের সুপারভাইজ করে। মার্চ মাসে ঘটনাটা বৈদ্যবাটিতে একটি বাড়িতে এসি ইনস্টলেশন হয়েছে। তো ওর আন্ডারে যারা কাজ করে ও তাদেরকে পাঠিয়েছে। তারপর সেখানে কিছু সমস্যা দেখা দিচ্ছে। সমস্যাটা স্বাভাবিক, কোনো ইলেকট্রনিক্সের কোনো কাজ সংক্রান্ত সমস্যা। তো যেহেতু ভাই ওদের ওপরে আছে, সিনিয়র, তো মালিকের সঙ্গে টুকটাক কথা কাটাকাটি হয়েছে। মালিকের সঙ্গে সমস্যা হয়েছে বলে ওকে ডেকেছে যে আপনি আসুন, এসে সলভ করুন। ও আসে, ও গিয়ে সমস্ত কথাবার্তা বলে এবং বললেন যে যারা লাগাচ্ছিল, ইনস্টল করছিল এসিটা, তো ওদের বক্তব্য বাড়ির গৃহকর্তা যেই সাইডটায় বসাতে বলেছে বা যেখানে ড্রিল করতে বলেছে ওরা উল্টো দিকে ড্রিল করেছে, ইত্যাদি ইত্যাদি। যারা কাজ করছিল তাদের বক্তব্য, আমাদের ডবল করে খাটালে আমরা খাটবো না, কেন এগুলো বলা দরকার, না হলে আপনারা ঘটনাটা বুঝতে পারবেন না। তো সেদিনকার মতন বেশ বচসা চললো। আমার ভাই বলল, ঠিক আছে আজকের দিনটা ছেড়ে দিন, এটা থাক। প্লাস যে চার্জটা হওয়ার কথা সেই চার্জও সে বাড়ির মালিক দিতে চাইছেন না। তো সমস্ত কিছু কথাবার্তা বলে ওরা যেখান থেকে এসিটা পারচেস করেছেন সেই কোম্পানির সঙ্গে কথা বলে, সেই দোকানের সঙ্গে সমস্ত কিছু করে কথা হলো, ঠিক আছে আজকে তো অলরেডি অনেক লেট হয়ে গেছে, তর্ক বিতর্ক করতে করতে আজকের দিনটা থাক, কালকে আমি আমার লোকদের নিয়ে আসবো, আপনারা ঠিক করে রাখুন কোথায় কি ড্রিল হবে কী হবে, সেখানে আমরা বসিয়ে দেবো। ঠিক আছে। তো পরের দিনও একদম সকাল 9টা 9:30টার মধ্যে সেই বাড়িতে পৌঁছে যায়, লোকজন নিয়ে যায়। আগে থেকে যা যা কথা বলা, মোটামুটি রাত্রের মধ্যে ফোনাফুনি হতে হতে অনেকটা প্রবলেম সলভ হয়ে গেছে। যে দোকান থেকে এসি কেনা আছে সেই মালিকও তাদেরকে বোঝাতে সক্ষম হয়েছে। এবার ওরা ওদের মতো কাজ করছে। এবার সমস্যা হয়েছে কি, বাড়িটা একটু বিশাল পুরনো দিনের সেই জমিদার বাড়ি তা না হলেও একটু পুরনো আমলের একটু। তো বাড়ির দেয়াল বেশ মোটা, কীরকম মোটা, যে বাড়ির দেয়ালগুলোই জানলায় খুব অনায়াসে বসা যায় তেমন মোটা দেয়াল, বুঝতে পারছেন আশা করি। তো যেখানটা ড্রিল করতে দিয়েছে, তো ড্রিল করা নিয়ে খুব সমস্যা হচ্ছে, এবং আগে যেখানটা গর্ত করে ফেলেছে সেটা বলেছে তোমরা এসে বুঝিয়ে দাও। তো কাজকর্ম চলছে। তো প্রথম থেকে গিয়েই সেদিনকে খুব খারাপ ব্যবহার পায়নি, দ্বিতীয় দিনে কথা বলা হচ্ছে, সব ঠিকঠাক চলছিল। এরকম সময় আমার ভাই দেখেন একজন বয়স্ক ভদ্রলোক অনেকক্ষণ ধরে
চেয়ারে বসে আছেন। ও কিন্তু আগের দিনও বয়স্ক ভদ্রলোককে দেখেছিল। জানে বয়স্ক ভদ্রলোক মানে বাড়ির যিনি মালিক তার বাবা বা জ্যাঠা টাইপের কেউ হবেন, হয়তো বাবাই মনে হলো, মুখের মিল আছে। তো বয়স হয়ে গেলে কেউ পাত্তা দেয় না, দেখলে এত কাণ্ড হচ্ছে, না ছেলে বাবার সঙ্গে কোনো কথাবার্তা বলছে, আচ্ছা, না বাবা কোনো মতামত রাখছে, একদম চুপচাপ বসে আছে, শুধু দেখছে। মাঝে মাঝে ও উঠে গেল, একটা সময় দেখলো চেয়ারটা খালি, উঠে গেছে, ঘরে গেল, আবার এসে দেখছে, পরের দিনও সেই বসে বসে কাজ দেখছে। তো অনেকটা কাজ এগিয়ে যাওয়ার পর এবার ওরা একটু রেস্ট নিচ্ছে। তো সেই সময় ভাই ওই বয়স্ক ভদ্রলোকের সঙ্গে কথা বলতে যায় যে, মেসমশাই কি আজকে কাজ ঠিক আছে, আজকে পছন্দ হচ্ছে তো? তখন চোখের ইশারায়, মানে হাতও নাড়েন না, চোখের ইশারায় কথা বলছেন যে হ্যাঁ ঠিক আছে। তারপরে বয়স্ক ভদ্রলোকের সঙ্গে অনেকক্ষণ কথা বলে, বয়স্ক ভদ্রলোক খালি ইশারায় কথা বলছেন, মানে আপনি কি শরীর খারাপ নাকি, মানে এরকম ঘাড় নাড়ছে। আচ্ছা, এটা কি আপনার এই দাদা কি আপনার ছেলে? আচ্ছা আচ্ছা, এরকম ঠিক এভাবে কথা বলছে, শুধু হ্যাঁ না এতে করে উত্তর দিচ্ছে। তারপরে কি অদ্ভুত বিষয়, ছেলে রাগী সেটাকে ইশারায় বলছে। আমরা অনেক সময় বয়স্ক মানুষকে দেখেছি, বয়স হয়ে গেলে গলার যদি কোনো সমস্যা থাকে বা কথা বোঝা যায় না, তারা ইশারায় কথা বলেন, দেখবেন। তো বয়স্ক ভদ্রলোককে, মানে আগের দিন যেহেতু ঘটনা হয়েছে, একটু চেঁচামেচি হয়েছে, যার জন্য চেঁচামেচি কথাটা উল্লেখ করা, তো সেটার জন্য উনি আশেপাশে দেখে নিলেন যে কেউ আছে কি না। যখন দেখলেন কেউ নেই, ছেলে বৌমা নাতি বেশ বড়, ক্লাস 10-11 পড়ে দেখে মনে হলো, তারা যখন দেখলো সামনে কেউ নেই, উনি বলছেন ছেলে নামে, মানে ইশারা করে, যে একদম মাথা গরম, কথা শোনে না, মানে ইশারা করে করে বলছে। আর আমার ভাই একটু মজা পাচ্ছিল, তাও বলছে দরকার নেই, ছেড়ে দিন, বুঝতে পারছি। তা উনি ইশারা করে ওনার মতন বলে যাচ্ছেন কিন্তু। তো ভাই মনে মনে হয় যে বাবা কথা বলতে না পারলেও পিএনপিসি করতে, বা কারোর মনে যদি কিছু ক্ষোভ জমা থাকে, পিএনপিসি যদি নাও বলা হয়, সে ঠিক বলতে চায়। তো ভাইয়ের খারাপ লাগে ভদ্রলোককে দেখে, মনে হয় যেন বাড়িতে কেউ পাত্তা দেয় না, মানে বাড়িতে আছে আছে বৃদ্ধ মানুষ ওরকম। তারপরে আবারও কিছু কাজকর্ম সংক্রান্ত কথা বলতে ভাই চলে যায় তার যারা কাজ করছিল তাদের ওপর। এসে দেখে চেয়ারটা ফাঁকা, ভদ্রলোক নেই। আচ্ছা, তো ওই ভদ্রলোকের বড় ছেলে তো 10 না 11 পড়ে, এরকম বড় ছেলে, আর ছোটোটা এই 7-8 পড়ে মনে হলো। তো তাকে জিজ্ঞেস করা হলো যে কেমন লাগছে ভাইপো, ঠিক আছে, আজকে এসির কাজ কিন্তু একদম ফার্স্ট ক্লাস। ছোট ছেলেটার দেখা গেল স্পোর্টসের অগাধ পাণ্ডিত্য। তো ওর সঙ্গে কথা বলতে বলতে বিভিন্ন বিষয়ে কথা বলা হচ্ছিল, তখন বলতে বলতে বললো, তোমার এই মানে খেলাধুলোয় আকর্ষণ তো ছেলেদের তো থাকবেই, তবু তোমার দেখলাম নলেজ সত্যিই অনেক বেশ প্রশংসা করার মতন। বলে এই খেলার নেশা প্রথম কার থেকে পেয়েছিলে বা কিছু? তখন বললো যে আমার দাদুর থেকে পেয়েছিলাম। দাদু প্রচণ্ড ভালো ফুটবল বুঝতো, এবং একটা সময় ইয়াং বয়সে ফুটবল খেলতো, এবং সেই খেলার সূত্রেই দাদু চাকরি পেয়েছিলেন, এবং পরবর্তীকালে রিটায়ার্ড হওয়ার পরেও বাড়িতে খেলা, মানে টিভিতে খেলা আছে, মানে ওই সময় বাড়ির মা বোনেরা আর কেউ টিভিতে কোনো ধারাবাহিক দেখতে পারবে না, এরকম টাইপের ব্যাপার ছিল। দাদু খুব কড়া ছিলেন। পরবর্তীকালে গলায় এমন অসুখ করে, আস্তে আস্তে শর্টটা চলে যাচ্ছিল, ভয়েসটা চলে যেতে যেতে গলায় অপারেশনও করা হয়, কিন্তু ভয়েসটা সেভাবে ফিরে আসে না। আস্তে আস্তে মানে ক্ষণক্ষণে গলায় কথা বলতে চেষ্টা করতেন, যতটা ইশারার মাধ্যমে কথা বলা যায়। তো এই শেষের দিকে মানে কেমন একটা পাস্ট টেন্স টাইপের ভাবে কথা বলছে বলে আমার ভাইয়ের মানে অস্বস্তি লাগে, যে দাদুকে ছোটোবেলা থেকেই মানে কি শিক্ষা, যে দাদু আছে বেঁচে, হতো, করতো, এরম টাইপের কথা কেন বলছে। বলছো ভাই তো কোনোকে শুধরে দিয়ে বলেন যে বাবা হতো করতো বলতে নেই, দাদু যেহেতু জীবিত আছেন তখন বলতে হয় করতেন, বা দাদু এটা পছন্দ করে, এরকম বলো। তো করতেন ব্যাপারটা পাস্ট টেন্স, আমরা জীবিতদের ক্ষেত্রে ব্যবহার করি না, এরমভাবে ভাই কথা বলছে ওর সঙ্গে। তখন ছেলেটা বলছে দাদু জীবিত কোথায়, দাদু তো অনেক দিন হলো মারা গেছে। বলছে তাহলে এই যে ভদ্রলোক বসেছিলেন, কথা বলতে পারছিলেন না, ইশারা আমার সঙ্গে অনেক কথা বলার চেষ্টা করছিলেন, ওনার ইশারাগুলো এত পরিষ্কার আমি বুঝতে পারছিলাম কি বলছেন না বলছেন।
ছেলেটা বলছে না, দাদু তো মারা গেছেন। ভাই বলছে তাহলে দাদু মারা গেলেন, তাহলে ইনি কে হন, মানে তোমার বাবার জ্যাঠা বা কাকা কেউ তো হন, বয়স্ক ভদ্রলোকটা কে বাড়ির? ছেলেটি বলছে কোনো বয়স্ক কেউ থাকেই না আমাদের বাড়িতে, বয়স্ক ছিল দাদু, আর ঠাকুমা বহু আগে মারা গেছে, ওরা চোখে দেখেনি ঠাকুমাকে। আর বাবা মা আমরা দু ভাই আর দাদুই থাকতাম, পিসির বিয়ে হয়ে গেছে। তো দাদু মারা যাওয়ার পর আর বৃদ্ধর এই মুহূর্তে আর কেউ নেই। দাদু বেঁচে থাকতে দাদুর অনেক বৃদ্ধ বন্ধু বান্ধব আসতেন, আড্ডা বসতো, চায়ের আসর বসতো, কিন্তু এখন আর বর্তমানে দাদু চলে যাওয়ার পর স্বাভাবিক তারা আর কেউ আসেন না। মানে ভাইয়ের মাথাটা না ঘুরছে। একে তো সারাদিনে কাজের প্রেশার, বারবার ছাদের উপর উঠে গিয়ে দেখতে হচ্ছে কোথায় ওরা ড্রিল করছে, লাগাচ্ছে, কেন জানলা থেকে দেখা যাচ্ছে না যে পজিশনটায় এসিটা বাইরের বসাবে। তারপরও মানে মাথাটা ঝিমঝিম ঝিমঝিম করছে, বুঝতে পারছে না কি করবে। এবার ওদের সঙ্গে আরেকজন যে ছাতে ছিল কাজ করছে, সে ওকে ফোন করে যে দাদা একবার এসে দেখে যান ওপরে এই পজিশনটা ঠিক আছে কিনা। বললো তোমরা তো করে ফেলেছো। বলে না, ওই ভদ্রলোক বলছেন আজকে ওই যে এখানটা না এখানটা আর একটু মানে 1 ইঞ্চি এগিয়ে দিতে বা কিছু। এক একটা ফ্যামিলি থাকে খুব ছোটোখাটো জিনিস নিয়ে খুব সমস্যা করে। তো ও যখন সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছে, এতক্ষণ তো ছেলেটির সঙ্গে কথা হলো, সিঁড়ি দিয়ে যখন উঠে যাচ্ছে ওর গা হাত পা ঠান্ডা হয়ে যায়। প্রথমে চোখে পড়ে দাদুর রুমটা, মানে যেখানে দাদু থাকতো। বোঝাই যাচ্ছে পুরনো আমলের কালো রঙের ডিজাইনার একটা খাট, পাশে একটা ছোট মানে কি বলবো আলমারি মতন, ছোটো মতো, দেরাজ বলতো আগেকার দিনে। এবং সেই একদম খাটের সামনের দেয়ালে বিশাল বড় ফ্রেমে দাদুর ছবি টাঙানো আছে, একদম সেই সেম ফেস যেটা ও এতক্ষণও দেখেছে, গল্প করছে, বসে আছে, সেম। তখন অলরেডি ওর হাত পা ছেড়ে দিয়েছে। তারপরও যে না, ছেলেটা হয়তো ওকে ভয় খাওয়ানোর জন্য বলছে, মানে এরকমভাবেই ওর মনে হয়েছে যে ভয় খাওয়ানোর জন্য বলছে। মনে হচ্ছে ওর দাদুর ভাইটাইও তো থাকতে পারে, ইচ্ছা করে হয়তো বলছে না, ভয় পাওয়া হবে বা কিছু। কিন্তু ও যখন সিঁড়ি দিয়ে তাড়াহুড়ো করে ছাদের দিকে উঠতে যায়, তখন ওপরে দেখলো বারান্দার চওড়া বারান্দার এক সাইডে দুখানা ঘর, আর বারান্দাটা বিশাল বড়, মানে ছোট ছোট বাচ্চারা চাইলে বারান্দায় খেলা করতে পারে দোতলায়। ওই শটান বারান্দাটা পেরিয়ে গিয়ে সিঁড়ি, সেই সিঁড়ি দিয়ে ছাদে যাওয়ার রাস্তা। বাড়িটা দোতলা, পুরনো দিনের বাড়ি বলে বাড়িটাকে আরও লম্বায় বড় লাগছে। ও যখন সিঁড়ি দিয়ে উঠেছে, জাস্ট গিয়ে দাঁড়িয়ে পড়েছে, দেখছেন ওই বারান্দায় ওই ভদ্রলোক পেছন ঘুরে পায়চারি করছে, একটা হাতে লাঠি নিয়ে আস্তে আস্তে করে। বয়স্ক মানুষরাও যেমন বাড়িতে হেঁটে বেড়ায়, পায়চারি করছেন। পায়চারি করতে করতে ওনার লাঠির ঠক ঠক আওয়াজটাও মেঝেতে হচ্ছে। আর একটা জিনিস খেয়াল করলো, মানে ওনার যে পায়জামা মতো পরে আছেন, বেশ ঢলঢলে যে পায়জামাগুলো হয়, সে পাজামার তলায় আর পা দেখা যাচ্ছে না। আর ওনার দাঁড়াতে পারেনি, মাথাটা ঘুরে যায়, সিঁড়িতে পড়ে যায়। সিঁড়িতেই একটা পড়ে গেলে একটা আওয়াজ হয়, তো সেই শব্দেতে বাড়ির যিনি ভদ্রলোক তিনি কিন্তু ছাদে ছিলেন, কাজ দেখছিলেন, বারবার ওপর নিচ করছেন। ওনার স্ত্রী নিচে থেকে ছুটে আসে, চাতালে পড়ে আছেন উনি, আর ভদ্রলোক নিচে নেবে কী হলো আওয়াজ হলো বলে ছুটে আসেন, দেখে ছেলে পড়ে গেছে, হাতের একটা সাইড দেয়ালে ঘষা লেগে ছিঁড়ে গেছে এবং মুখের এখানটা ফেটে গেছে, দেয়ালে লেগেছে। তো বলে কী করে পড়ে গেলেন? বলে মাথাটা ঘুরে গেল, আর তো কিছু বলতে পারছে না। তো ওকে নিয়ে জল টল দেয়। আগের দিন ভদ্রলোকে দেখলো যতটা কঠিন ব্যবহার লেগেছিলো, এদিন পড়ে যাওয়ার পর দেখছে যে খুবই একদম পাখা চালিয়ে, না আপনি বসুন, আপনারা জানি গরমে কাজ করেন, আমাদের বাড়িতে একা না, কত জায়গায় আপনারা যান। তো এইসব শুনে যারা কাজ করছিল, এসিটা বসাচ্ছিল, তারাও নেমে এসছে, তারাও এসে কি করব, খবর দেবো নাকি, এতে বলো না। তারপর ভাইয়েরই এক বন্ধুকে ওরা ফোন করে, ও বলে আমি ওকে বাইকে করে নিয়ে চলে যাচ্ছি। আর ততক্ষণে মোটামুটি ওদের ইনস্টলেশনের কাজ যা যা করার, ওদের যা যা করণীয় যতটুকু ছিল সব মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। ভাই কাজ ওই অবস্থা তো
সমস্ত কিছু দেখে নিল, ভদ্রলোককে বুঝিয়ে দিল, কিছু প্রশ্ন থাকলে বলুন, চলে এলো। বলছে মার্চ মাস হলে কী হবে, প্রচণ্ড গরম ছিল, বেশিক্ষণ বাইরে কাজ করা যাচ্ছিল না, আর এতক্ষণ সময় লাগে না, যেহেতু ওরা বারবার চেঞ্জ করছিল এখান না ওখান না, তার জন্য এতটা অসুবিধা হয়েছে। তারপর যখন ওদের বাড়িতে ও কাউকে বলতে পারেনি যে আপনার বাড়িতে আমি এরকম একটা জিনিস দেখলাম, আমি প্রচণ্ড ভয় পেয়েছি, কিচ্ছু বলতে পারেনি। বন্ধুর বাইকে করে যখন আসছে, বন্ধুকে ধরে আছে, বলছে আমি একটা ইয়াং ছেলে, আমি নিজের শরীরের কোনো ওজন পাচ্ছি না, মনে হচ্ছে যেন আমি পালক হয়ে গেছি, হাওয়ায় ভাসছি। মনে মনে ভাবলাম আচ্ছা এটাকে কি প্রেশার ফল করা বলে। মনে মনে আবার আসছে আচ্ছা আমার কি স্ট্রোক হলো, আমার তো এরকম আগে কখনো ফিল হয়নি যে শরীরটা পুরো হালকা, মানে নিজে যে ওকে ধরে আছি, হাতটা আমার বুঝতে পারছি যে আমার হাত, কিন্তু আমার হাতে কোনো ওজন নেই, গোটা বডিতে কোনো ওজন নেই, আমি যে বসে আছি সেই বসার কোনো মানে নিজের মধ্যে যে একটা ভার মানুষের থাকে, তো কিছু সে ফিল করতে পারছে না। বলছি আমার কি নার্ভের কোনো সমস্যা হচ্ছে, আচ্ছা আমার কি স্ট্রোক হচ্ছে, আচ্ছা স্ট্রোক হলে কি, আর খারাপ চিন্তায় ওই সময় মাথায় আসছে, আর প্রচণ্ড ভয় লাগছে, শরীর এত হালকা হয়ে গেছে কেন, আমার এত মানে নিজের ওজনে নিজে পাচ্ছি না কেন। তারপরে যখন ওর নামে নেমে বাড়িতে ঢোকে, বলছে আমি পাটা আমার মাটিতে পড়ছে, মনে হচ্ছে এখানে একটা পা পড়ছে ওখানে একটা পা পড়ছে, কারণ শরীরের বল নেই, হাওয়ায় ভাসতে ভাসতে মনে হচ্ছে যেন ঘরে ঢুকছি। তখন নিজে বাড়িতে এসেই যে ছেলে কোনো দিন একটা খেলতে গেছে, চোট লেগেছে, কত জায়গায় গেছে, কত কিছু হচ্ছে, যে কোনো দিন কিছু বলে না, সেই ছেলে বাড়িতে এসেই বিছানায় শুয়ে পড়ে, আর বাড়িতে বলে আমাকে ডাক্তার দেখো, আমার মনে হয় কিছু হয়েছে। কতখানি ভয় পেলে একটা ইয়াং ছেলে, শক্তপোক্ত ছেলে এরকম কথা বলে, আর তার ওরকম কথা শুনে বাড়ির লোক তো প্রচণ্ড ঘাবড়ে গিয়ে ডাক্তার ডাকতে যায়, ওই সময় কাউকে না পেয়ে প্রাইভেট নার্সিংহোমে ভর্তি করে দেয়। তারা সব কিছু দেখে সন্ধ্যের মধ্যে বলে যে না ঠিক আছে, অসুবিধা নেই, গরম থেকে হয়েছে, আর বাদবাকি সব নর্মাল, প্রেশার টেশার সব নর্মাল, সুগার টেস্ট হয়, সব কিছু নর্মাল। হ্যাঁ বলে ভয় পাস না, তুই ভয়েতে আরও রকম হয়েছিল তো, কিসের ভয়? বাড়িতে পরিষ্কার বলেনি, বলে ওখানে শুধু বলেছিল যে একটা প্রবলেম হয়েছে, ভয় লেগে গেছে, এইটুকু বলেছিল। তারপর বাড়িতে ওকে নিয়ে আসার পর ও ডিটেলে বলে। এখানে একটা কথা বলি, ও যখন হসপিটালে ছিল, মানে নার্সিংহোমটায় ছিল, নার্সিংহোমটা খুব ছোট, আর ঘরগুলো খুব ছোট 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 ঘরগুলো। ও যখন পাশ ফিরে শুয়েছিল বেডেতে, ওর মনে হচ্ছে ওর পাশে যে পেশেন্টের পাশে যে টেবিল রাখা থাকে, তাতে কিছু জিনিসপত্র, ওষুধ, ইঞ্জেকশন রাখা থাকে, ও ভেবেছে যে নার্স এসছে, সে হয়তো নড়াচ্ছে বা ওগুলোকে ঘাটাঘাটি করছে, ও তো শিওর যে কোনো স্টাফই এসছে ওদের। তো তাকে বলে যে দিদি আমি আমার ফোনটা নিতে পারি, ভেবেছে নার্স, ফোনটা নিতে পারি, অ্যালাও আছে আপনাদের এখানে, একটু ফোনটা নিতে পারি, মানে কতক্ষণ চুপ করে শুয়ে থাকবো, দেখছে ওই দিক থেকে কোনো উত্তর আসছে না। তখন যখন পাশে তাকায় দেখে কেউ নেই, বলে শরীর আমার তখন ছেড়ে দেয়, যে আবার সেই সেম ওই যে গাড়িতে আস্তে আস্তে যেমন শরীর ছেড়ে দিয়েছিল, বলছে আমার শরীর পুরো হালকা ওজন, বিছানায় শুয়ে শুয়ে মনে হলো বিছানা থেকে পড়ে গেলাম, শুয়ে শুয়ে তার ফিল হচ্ছে বিছানা থেকে আমি পড়ে গেছি, কিন্তু পড়ে যায়নি, মানে এটা ভেতর থেকে একটা অদ্ভুত জিনিস হচ্ছে, আর বলছে আবার সেই সেম, কোনো শরীরে ওজন নেই, হালকা হয়ে গেছে বডি, আর খালি মনে হচ্ছে রুমের বাইরে দরজাটায় কেউ ঠক ঠক করে আওয়াজ করতে করতে হাঁটছে, ব্যাস এই ভয়। বাড়িতে আসার পর বলবো না সবাই বিশ্বাস করবে না, বাড়ির পরিবেশ তো সে জানে, তারপরও বলে ফেলে, কারণ তখন অলরেডি ভেতর থেকে পুরো ভেঙে গেছে, তার আর নিজের কাছেই নিজের যুক্তি দেওয়ার কিছু নেই। সমস্ত কিছু বলা হয়, যিনি ঘটনা আমাদের পাঠিয়েছেন তিনি শ্বশুরবাড়িতে ছিলেন, তিনি ভাইয়ের শরীর খারাপ শুনে যান তার পরিবারের সবাইকে নিয়ে, তো বলে শুনে আমরা আকাশ থেকে পড়ছি যে কী বলছে সেসব, বয়স্ক ভদ্রলোক যদি মারা গেছে তাকে কেউ দেখতে পাচ্ছে না, তুই দেখতে পেলি কেন, তুই তো কোনো ক্ষতি করছিস, তুই তো কাজ করতে গেছিলিস, তোর পেছনে কেন লাগলো, মহা মুশকিল তো, যদি এটা সত্যি হয়েও থাকে। তারপরও বলছেন ওর বাবা, মানে যিনি ঘটনা পাঠিয়েছেন তার কাকা, ছেলের এই অবস্থা দেখে কন্টিনিউয়াসলি উনি ঝাড়া 2 ঘন্টা তর্ক করে গেলেন, ওগুলো সব মনের ভুল, এগুলো নানা রকম হয়, বিজ্ঞানের ভাষা এটাকে এই বলে তাই বলে। তো মা রেগে যাচ্ছেন স্বাভাবিকভাবে, যে তুমি চুপ করো তো, তোমার বিজ্ঞান রাখো, ছেলেটা এত অসুস্থ হয়ে গেল শুধু শুধু, কিচ্ছু হয়নি, কল্পনা।
আমার ছেলে কি নেশা করে নাকি? আর ওই কাজ করতে গেছিলো সে। তো যারা ভাবে বিশ্বাস করবো না তাকে তো কিছুভাবেই করানো যায় না। তো বাবা অত ছেলের শরীর খারাপ দেখে অনড় যে না না ওগুলো বাজে কথা, কিচ্ছু না, ও হয় নাকি মারা গেছে, ও কিছুতে কিছু ভেবেছিস। আর না হলে ওই ভদ্রলোকের একটা কোনো ভাইটাই ছিল, মানে বয়স্ক ভদ্রলোকের, সেই বসে আছে, ছেলেটা তোর সঙ্গে মজা করেছে, তুই সেটা মনে নিয়ে নিয়েছিস, ওই জন্য এরম দেখছিস। আর সিঁড়ি দিয়ে যাকে ওই ওপরের বারান্দায় যাকে হাঁটতে দেখেছিস সেই ভাইটাই যে বসে গল্প করছিল, কথা বলতে পারে না, ওই হয়তো হাঁটছে। এই ছেলেটা তোকে ভুল বুঝিয়েছে আর তোর মাথায় ওটাই ঘুরছে, ব্যাস, আর কিচ্ছু না। ঠিক 2 থেকে 3 দিন কেটেছে, হ্যাঁ। তো একটু ও স্বাভাবিক হয়েছে, মনটা ভালো হয়েছে, আস্তে আস্তে সব কিছু ভুলে যাচ্ছে। তার মাঝখানে মোবাইলে সিনেমা টিনেমা দেখে, কাজ থেকে তো ছুটি নিয়েই ছিল অসুস্থ বলে। তো সন্ধ্যাবেলায় বেরিয়েছে একটু বন্ধুদের সঙ্গে দেখা করে ঘুরে আসি, ভালো লাগবে কদিন ধরে বাড়িতে বসে। তা কাকিমা, বললাম বাড়িতে পুজো আচ্ছার বিশাল কিছু বহর নেই, তবে সন্ধেটুকু কাকিমা দিতেন বাড়ির মঙ্গল কামনায়, যেটুকু না করলে নয়। সন্ধে দিতে এসছেন, এবার কাকিমাকে না ভাই বলে যায়নি যে মা আমি বেরোচ্ছি। বাবাকে সামনে দেখেছিল, বাবা রাস্তার ধারে একটা দোকানে গল্প করছে, বাবাকে বলে বাবা আমি একটু বেরোচ্ছি বলে চলে গেছে। জানে বাবা মাকে বলে দেবে, বলা বলির কী আছে, ঘরে না দেখলেই জানবে একটু বেরিয়েছে, আর লোকালেই গেছে, এমন কিছু না। তো ঘরেতে এসেছে কাকিমা, সন্ধ্যের ওই ধূপ নিয়ে ঘরে ঘরে দেখাচ্ছেন। এই রুমটা এসেছেন, ওর কেমন যেন বলছে এটা কি পচা 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 গন্ধ, এই ছেলে কি ঘরে শুয়ে শুয়ে খাবার খাচ্ছে নাকি, খাবারের প্যাকেট ফ্যাকেট কিছু নামাচ্ছে না, যে আসছে সেই কিছু খাবার এনে দিচ্ছে, যে আসছে কিছু খাবার দিচ্ছে, কিছু ননভেজও দিচ্ছে, যেহেতু ওরা খুব একটা বাদ বিচার নেই বাড়িতে, ঘরের বসেই সব কিছু খায়। ঘরেতে এসে কাকিমা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে গেলেন। দেখছেন ছেলের বিছানায় ছেলে শুয়ে নেই, লম্বা করে ফর্সা ওই ভদ্রলোক শুয়ে আছেন ধুতি পাঞ্জাবি পরে, আর তার চোখগুলো স্থির ওই সিলিংয়ের দিকে। ওইখানে অন স্পট উনি অজ্ঞান হয়ে গেছেন। ছেলের কাছে তো এতদিন গল্প শুনছেন, একদম পাথরের মতো শুয়ে আছে। আর প্রথমে মনে হলো যেন ওনার দিকে তাকিয়ে, তারপর মনে হলো ওপর দিকে তাকিয়ে, বোঝা যাচ্ছে না একটা ধোঁয়া ধোঁয়া ভাব, পরিষ্কার। এবং ফ্যানটা যে চলছে, ফ্যানের হাওয়ায় ওনার কাপড়টা মানে যেটুকু নড়ে বা সেটা হচ্ছে। উনি বলছেন আমি যখন তোমাকে সহেলি ঘটনাটা পাঠাচ্ছি আমি নিজেই শিউরে শিউরে উঠছি। এই যে কী ভয়, এই যে কী মারাত্মক, যে বাড়িতে জীবনে কোনো দিন কেউ হরির নাম সংকীর্তন শোনেনি, যে বাড়িতে কোনো দিন কোনো বিশেষ পুজো অর্চনা, এমনকি সত্যনারায়ণ যে মাসে মাসে লোকে বাড়িতে হয় পূর্ণিমা তিথিতে বা বিশেষ তিথিতে, কোনো দিন হয়নি, কারণ বলেইছে আগে সবার বাড়ি এক না। সেই বাড়িতে টানা 3 দিন হরিনাম সংকীর্তন দলকে কাকিমা সুস্থ হওয়ার পর ডেকে এনে সংকীর্তন করায়, মানে অষ্টপ্রহর যাকে বলা হয়। তারপরে যা 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 শান্তি সস্তায়ন এটা ওটা সেটা সব করা হয়। শুধু তাই না, সেই বাড়িতে অফিসিয়ালি না আনঅফিসিয়ালি সেই পরিবারের সঙ্গে যোগাযোগ করে সেই ভদ্রলোককে পুরো বলে আসা হয় যে এই এই বিষয় হয়েছে। এবং যিনি ঘটনা পাঠিয়েছে তার স্বামী গেছিলেন, আর একজন ওদেরই আত্মীয় তিনি গেছিলেন, গিয়ে বলে এসছেন যে এই ছেলেটিকে চেনেন তো, আপনাদের বাড়িতে এসির ইনস্টলেশন করাতে এসেছিলো, মানে যারা কাজ করছিল তাদেরকে সুপারভাইজ করছিলেন। বলে হ্যাঁ, বলে এই অবস্থা। তো আপনার বাবার কি সাধ্য শান্তি ঠিকঠাক হয়েছিল? বলছে বাবার সাধ্য শান্তি তো ঠিকঠাকই হয়েছিল। বলে মৃত্যুটা কিভাবে হলো? বলে বাবার তো গলার প্রবলেম ছিল, তাছাড়া বুকে শ্বাসকষ্টের প্রবলেম ছিল, জল জমেছিল লাংসে, খুব কষ্ট পাচ্ছিল। তো রাত্রেবেলা আয়া টায়া রেখেছিল, যেটুকু ওদের বক্তব্য। তো আয়ার সঙ্গে খিটখিট খিটখিট করতো, বয়স্ক মানুষ যা হয়, তা আয়াগুলো প্রায় প্রায় চেঞ্জ করতো। তবুও একজন ছিল, মানে তিনি দেখতেন, দেখাশোনা করতেন, তো তিনি কয়েকদিন ছুটি নিয়েছিলেন। তো রাত্রিবেলার কাউকে শুতে নেবে না, ওনার অনেক প্রবলেম ছিল, উনি খাটে কাউকে শুতে নিতেন না যে কেউ থাকবে বা কিছু। আর শেষ বয়সে বাচ্চাদের মতো জেদটা ওনার খুব বেড়ে গেছিলো। তো উনি ভোরবেলায় সবাই দেখে ওনাকে খাট থেকে পড়ে মাটিতে পড়ে থাকতে, এবং যখন খাট ধরাধরি করে বিছানায় তোলা হয় তখন বডি পুরো ঠান্ডা হয়ে গেছে, ডাক্তার এসে ডেথ ডিক্লেয়ার করে। কিন্তু যেহেতু
খাট থেকে মাটিতে পড়েছিলেন, ওই সিচুয়েশানে ওটা আনন্যাচারাল ডেথের আন্ডারে চলে আসে এবং তার জন্য পোস্টমর্টম বা যাবতীয় যা যা ব্যবস্থা করা হয়। তো সেটার পরে কিছু ওদের মানে ওই পরিবারের কথা বলা হচ্ছে, কিছু লোক ওদের বলেছিলেন যেহেতু আনন্যাচারাল ডেথ ডিক্লেয়ার করা হলো তো 3 দিনে কাজ করো। আর ওরা বাড়িতে বলছে না আমার বাবা তো আনন্যাচারাল, এ তো আমার বাবা নিজে থেকে মারা যাননি বা কেউ মেরে ফেলেননি, অসুস্থ অবস্থায় হয়তো শ্বাসকষ্ট এত বেড়েছে খাট থেকে নামতে গিয়ে পড়ে গেছেন বা এমনি পাশ ফিরতে গিয়ে পড়ে গেছেন, সেরকম কিছু হয়েছে, কেন আমরা আনন্যাচারাল মানবো? সে আইনের মতো চলুক, আমরা কেন মানবো? তো এইসব করে 3 দিনে কাজ ওরা করেননি, ওরা করেছিল নর্মাল যেমন কাজ হয় সেরকম। আর বাদ বাকি বলছেন সব কিছু ঘটা করে আমরা লোক খাইয়েছি, এই সেই নানা রকম ফিরিস্তি দেন তারা। তো তারপরে তাকে বলা হয় দেখুন যেটা বলা হয়েছিল যে 3 দিনে করতে আপনারা করেননি, তো তার আত্মা কোনো না কোনোভাবে শান্তি পায়নি, নিলে বাড়িতে ঘুরছে কেন? তো সেই লোকের বক্তব্য, যদিও খারাপ ব্যবহার সে ভদ্রলোক করেননি, বলছেন যে এমনি বাড়ির মধ্যে তো আমরা এতজন আছি, কেউ আমরা তো কিছু দেখিনি আমার বাবাকে, আপনি বাইরে থেকে এসে বললেন দেখেছে অজ্ঞান হয়ে গেছে। তো ওনার ছেলে কিন্তু সাক্ষী দেয় যে উনি কিন্তু বারবার বলছিলেন তোমার দাদু কথা বলছিল, তোমার দাদু, আমি বলছিলাম যে দাদু মারা গেছেন, দাদুর কোনো ভাইও নেই। তো ছেলের কথার পরে তো আর অবিশ্বাসের কোনো জায়গা আসে না, তাহলে সত্যি দেখেছে। তো তাদেরকে বলা হয় যে দেখুন আপনাদের ব্যাপার, আমরা তো আর আসবো না আপনাদের বাড়িতে, আপনাদের সেফটির জন্য বললাম, সংসারী মানুষ, কোথায় কী সমস্যা হয়। ওনার আত্মা প্রচণ্ড মানে কেন আমার ভাইকে ধরলো, আমার ভাই কথা বলতে গিয়ে হয়তো গণ্ডগোল করেছে, ওদের সঙ্গে কথা বলাই উচিত হয়নি, গয়া গিয়ে পিণ্ডদান করুন, করে বাড়িতে শান্তি সস্তায়ন করুন। তো ভদ্রলোকের সঙ্গে পরে ফোনে কথা হয়েছিল, বলেছিল তাই করেছেন, পিণ্ডদানও করেছেন, বাড়িতে এসে শান্তি সস্তায়নের যে পুজো আচ্ছা হয় সব কিছুই করেছেন। এবং বলছেন আমরা এমনি কোনো কিছু ফিল করিনি, তবে রাত্রিবেলায় মাঝে মাঝে মনে হতো যে বাবা হাঁটছে না, সেরকম না, কিছু দেখেছে টেকেছে এটা যেমন, তো সেটা তো প্রতিটা বাড়িতে মারা গেলেই তাদের মনে হয় যে মানুষটা ঘুরছে, একটা মানুষ থাকলে এসে চলে গেলে চট করে মানুষ মেনে নিতে পারে না, তো সেই রকম তারা কিছু দেখেনি। তো আর পরবর্তীকালে কাকিমা বিভিন্ন জায়গায় অনেকজনকে জিজ্ঞেস করতেন যে ছেলেটার সঙ্গে কেন এমন হলো, কেউ বলতো তোমার ছেলে বিশ্বাস করে না বা তোমরা বিশ্বাস করো না, কট্টর একদম নাস্তিক বলে ওই জন্য তোমাদের দিয়ে ঈশ্বর প্রমাণ করালো, এটা একজনের বক্তব্য ছিল। আর কেউ বলতো যেহেতু ভদ্রলোক কথা বলতে পারতেন না, কেউ কথা বলতো না ওনার সঙ্গে, মানে বোঝাই যেত বাড়ির যতদিন উনি বেঁচে ছিলেন খুব একটা ওনার বাড়িতে জায়গা ছিল না, দাম ছিল না, সেই জন্য ও যখন কথা বলেছে উনি ভেবেছেন যে আগে একজন তো হলো যে আমার সঙ্গে কথা বলছে, তাই জন্য হয়তো ওকে আঁকড়ে ধরে কিছু কথা বলতে চেয়েছে, কেন অনেক আত্মা মারা গেলেও বুঝতে পারেন আমরা মারা গেছি, তো তার সঙ্গে কথা বলছে বলে তিনি সন্তান স্নেহ হোক বা যেভাবেই ভাবা হোক না কেন, তিনি ওকে আঁকড়ে ধরেছিলেন যে না এর সঙ্গে কথা বলবো, ওই জন্য ওর পেছনে ওর বাড়িতেও এসেছিলেন। তো উদ্দেশ্য হয়তো তার খারাপ ছিল না, তিনি ডাইরেক্ট কোনো ক্ষতি করেননি, কিন্তু তিনি তো বুঝতে পারছেন না তাকে ওই অবস্থায় দেখাটাই একটা জীবন্ত মানুষের জন্য যথেষ্ট ক্ষতি, এর থেকে বেশি ক্ষতি আর কিছু লাগে না। এই ছিল ঘটনা বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই জানিও। দেখুন কাজ করতে গিয়েও মানুষের শান্তি নেই, এসি লাগাতে গিয়ে এরকম একটা ঘটনা সত্যি খুব ভয়াবহ। এবং উনি যখন বলছিলেন, আমার সঙ্গে ওনার হোয়াটসঅ্যাপে কথাও হয়েছে, এবং উনি বারবার বলছিলেন ঘটনাটা লিখতে গিয়েই ভয় লাগছে, মনে হচ্ছে আবার কিছু না দেখতে পাই আমরা। তো কেমন লাগলো বন্ধুরা জানিও।